আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। এবার মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের বিপক্ষে কড়া অ্যাকশন নিল ভারত। ভারতবর্ষের পক্ষ থেকে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে আজকের পর থেকে স্থলপথে কোনো বাংলাদেশি পাট ভারতবর্ষে ঢুকতে পারবে না। তা কিন্তু বাংলাদেশের পক্ষে নিঃসন্দেহে বড় ধাক্কা। শুধুমাত্র ইকোনমিক্যাল ক্রাইসিসে বাংলাদেশ পড়বে তা নয়, ডিপ্লোম্যাটিক বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিপক্ষে ভারতবর্ষের এই শক্তিশালী অবস্থান বাংলাদেশকে বিভিন্ন দিক থেকে কিন্তু বিপদে ফেলছে, তা পরিষ্কার হয়ে যায়। কালকে একটি ভিডিওতে আমি বলেছিলাম ডক্টর জয়শঙ্কর কি বলেছিলেন বোঝার চেষ্টা করুন, এবং আপনি নিশ্চিত থাকুন বাংলাদেশের বিপক্ষে ভারত ফের একবার কোনো কড়া অ্যাকশন নেবে। বর্তমান সময় অন্তত একবিংশ শতকের প্রেক্ষাপটে একটা দেশের বিপক্ষে মিলিটারি আস্ফালন মানে নিজেদেরকে দেখানোর থেকে বা করার থেকে ইকোনমিক্যাল সেক্টরে একটা দেশকে যদি ভেঙে দেওয়া যায়, তাহলে একটা দেশের ঘুরে দাঁড়ানো কিন্তু অনেকটা কঠিন হয়ে যায়, যা ভারত এবার করতে শুরু করেছে। ডক্টর জয়শঙ্কর বলেছিলেন মূল্য চোকাতে হবে, যারা ভারতের সঙ্গে কাজ করবে না তাদেরকে কোনো না কোনোভাবে মূল্য চোকাতে হবে, না হলে তাদেরকে রিয়েলাইজ করতে হবে আসলে ভারত তাদের কতটা বিশ্বাসযোগ্য বন্ধু হিসাবে তাদের দেশের উন্নতিতে সাহায্য করেছিল। আজকের দিনে দাঁড়িয়ে ভারত যে সিদ্ধান্ত নিল, এরপর মোহাম্মদ ইউনূস সরকার অন্তত বুঝতে পারবেন এই একাধিক শিল্প ব্যবসা বাণিজ্য যেগুলো বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষ একটা একটা করে বন্ধ করছে, তা আসলে বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল, যা মোহাম্মদ ইউনূসের ভুল পলিসির জন্য সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। আজকে এই নির্দেশিকায় কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে স্থলপথে আর কোনোদিন বাংলাদেশ থেকে পাট ভারতবর্ষে ঢুকতে পারবে না। 9 মে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল ভারতের পক্ষ থেকে। সেখানে বস্ত্রশিল্প, পেট্রোকেমিক্যাল ওরিয়েন্টেড প্রোডাক্ট, খাদ্যদ্রব্য একাধিক বিষয়ের উপর নিষেধাজ্ঞা লাগানো হয়েছিল। এর ফলে বাংলাদেশের বাৎসরিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল 6,000 কোটি টাকা। এই 6,000 কোটি টাকা বাংলাদেশ সরকার ঠিক কোথা থেকে আবার আয় করতে পারে এবং কোষাগারে ব্যাকআপ প্ল্যানিং দিয়ে ইকোনমিক্যাল ক্রাইসিসকে রোধ করতে পারে, তা আজও অবধি বাংলাদেশ সরকার ঘোষণা করতে পারেনি। আর এই পাট শিল্প, যা কিনা বাংলাদেশের অর্থনৈতিক যে ভিত্তি তার অন্যতম প্রধান একটি মাধ্যম, সেই পাট শিল্পের উপর নিষেধাজ্ঞা লাগিয়ে, স্থলপথে নিষেধাজ্ঞা লাগিয়ে বাংলাদেশ সরকারের ইকোনমিক্যাল যে ব্যাকবোন, সেই মেরুদণ্ডে কিন্তু তুমুল ভাবে একটি ধাক্কা দিল ভারত। কেন কেন দিল এই ধাক্কাটা? কারণটা কি? আমি নিঃসন্দেহে আপনাদের কারণগুলো বলবো, তবে তার আগে ভারতবর্ষ শুধুমাত্র বাংলাদেশকে ধাক্কা দিয়েছে এটা ভাববেন না। এই সিদ্ধান্তে ভারতের যে পাট শিল্প, সেই পাট শিল্প কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা জায়গা তৈরি হলো। যখন আমরা বাংলাদেশ থেকে বস্ত্র আমাদের দেশে ঢোকা বন্ধ করে দিলাম, তখন আমরা দেখলাম আমাদের দেশের বস্ত্র শিল্পে 1,000 কোটি টাকা লাভ হয়েছে, তাও আবার 3 মাসে। এই সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছিল, ক্রিসমাস বলুন, নিউ ইয়ার বলুন, ওয়েস্টার্ন যত দেশে যত উৎসব আছে, সেই উৎসবে কিন্তু ভারতের বস্ত্র যেতে শুরু করলো এবং বাংলাদেশের বস্ত্র শিল্প চোখের সামনে শেষ হয়ে গেল। বস্ত্র শিল্পীরা রাস্তায় নামলেন, বাংলাদেশের সেনা বস্ত্র শিল্পীদের উপর আক্রমণ করলো, এবং বর্তমানে বাংলাদেশের বস্ত্র শিল্পের হার ইতিহাসে সব থেকে খারাপ জায়গায় পৌঁছে গেল। তারা বুঝতেই পারলো না একটু একটু করে ভারত কিভাবে তাদের উপর বদলা বা প্রতিশোধ নিচ্ছে, যদিও এর প্রেক্ষাপট এবং আসল অপরাধী কিন্তু মোহাম্মদ ইউনূস, যিনি দিনের পর দিন প্রথম থেকে ভারত বিরোধিতা করে নিজের দেশকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দিলেন। ভারতের কি লাভ হলো? ভারতের অর্থনীতি, পাট শিল্প একটা নতুন ভাবে রিভাইভ করার জায়গা তৈরি হলো। এই মুহূর্তে যদি ভারতের রাজ্য দেখেন, দেখবেন ওয়েস্ট বেঙ্গল, বিহার, আসাম, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা এবং মেঘালয়া, এই সকল জায়গা, এই সকল রাজ্যগুলোতে কিন্তু পাট শিল্প আজও বেঁচে আছে। প্রায় 4 লাখ ভারতীয় কিন্তু এখনো পাট শিল্পের উপর ডিপেন্ড করে আছে। যখন বাংলাদেশি পাট ভারতে ঢুকতো, তখন এই যে ভারতের পাট, যাই পাট তৈরি করা হতো, তার দাম কিন্তু অনেকটা কমিয়ে রাখতে বাধ্য হতেন ভারতীয় পাট শিল্পীরা, কারণ বাংলাদেশের পাটের দাম কম। ফলে সেই বাংলাদেশের পাট কিন্তু ভারতের মার্কেট ডমিনেট করতো কিছু সময়, এবং ভারতের পাটকে দূরে সরিয়ে রেখে বাংলাদেশের পাট ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ছড়িয়ে পড়েছিল।
এই বাংলাদেশের পাট ব্যান করে, স্থলপথে নিষেধাজ্ঞা জারি করে, অন্তত এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেখানে কিন্তু ভারতের পাটের ক্ষেত্রেও একটা খোলা বাজার ভারত সরকার খুলে দিল এই নির্দেশিকা জারি করে, যা নিঃসন্দেহে ভারতের অর্থনীতি যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের দিক থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। এবার ডিপ্লোম্যাটিক কারণগুলো বলি। কেন হঠাৎ করে বাংলাদেশকে নিয়ে এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেল ভারত? জয়শঙ্করের কোর্ট তো আবার একবার মনে করিয়ে দিই, মূল্য চোকাতে হবে। মোহাম্মদ ইউনূসকে কিন্তু মূল্য চোকাতে হলো। তিনি কিছুদিন আগে কি করেছেন? যখন ইসরায়েল বনাম ইরানের এই যুদ্ধ চলছিল, তিনি পাকিস্তান এবং চায়নার সঙ্গে একটি মিটিং করেছেন। সেই মিটিং এর খবর মিডিয়ায় চলে আসে। সেই মিটিং কিন্তু ভারত ভালোভাবে নেয়নি। তুমি সাউথ ইস্ট এশিয়ায় বেঁচে থাকছো, সাউথ ইস্ট এশিয়ায় পলিটিক্স করছো, ব্যবসা করছো, অথচ ভারতকে টপকে চায়না এবং পাকিস্তানের সঙ্গে গোপন বৈঠক করছো, এবং সে বৈঠকের খবর সামনে চলে আসছে। তা নিঃসন্দেহে একটা দেশের দূরদর্শিতার ক্ষেত্রে ভালো পদক্ষেপ নয়, ভালো বার্তা নয়। ভারত কড়া মেসেজ দেবে বোঝা গেছিল, এবং বুঝতে পেরেই বাংলাদেশের পক্ষ থেকে আরো একটা বার্তা আসে। সেখানে পরিষ্কার বলা হয়েছে এটি একটি অফিসিয়াল মিটিং ছিল, এটা কোনো অ্যালায়েন্স তৈরি করছে না, কোনো জোট তৈরি হচ্ছে না। দয়া করে ভারত ভুল বুঝবেন না এবং আপনারা ভুল বার্তা দেবেন না। আর এখানেই প্রশ্ন, এমন কি অফিসিয়াল মিটিং এর প্রয়োজনীয়তা হলো হঠাৎ করে যে বাংলাদেশ একসঙ্গে পাকিস্তান এবং চীনের সঙ্গে করলো ভারতকে ছাড়া? ভারতের যায় আসে না। বর্তমানে ভারতের অর্থনীতি বাংলাদেশের উপর ডিপেন্ড করে নেই, বাংলাদেশের অর্থনীতি ভারতের উপর ডিপেন্ড করে আছে। কিছুদিন আগে ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলাদেশের জন্য। বাংলাদেশ ভারতের মাটিকে ব্যবহার করে কোনো জায়গায় আর ব্যবসা বাণিজ্য করতে পারতো না। একের পর এক পাশ্চাত্যে যত দেশ আছে, স্পেন বলুন, ইতালি বলুন, বিভিন্ন জায়গায় যে বস্ত্র বাংলাদেশ পাঠাতো, তা কিন্তু ভারতের মাটিকে ব্যবহার করে, কলকাতা বন্দরকে ব্যবহার করে, মুম্বাই বন্দরকে ব্যবহার করে। এই যে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি ভারতবর্ষ বন্ধ করে দিয়েছে, এই পরিকাঠামো বাংলাদেশে কিন্তু আজও তৈরি হয়নি শেষ 3 মাসে। শুধু মুখে বড় বড় কথা। অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যদি কেউ ভেঙে থাকেন, তার নাম মোহাম্মদ ইউনূস। যে ক্ষতি বাংলাদেশে তিনি করলেন, এই ক্ষতিপূরণ আগামী 15 বছরে বাংলাদেশ হবে নাকি অন্তত এখন বোঝা যাচ্ছে না। পরবর্তীকালে 9 মে 2025 ভারতের পক্ষ থেকে বলে দেওয়া হলো ল্যান্ড পোর্ট মানে আর ব্যবহার করতে পারবে না বাংলাদেশ। তোমরা জলপথে ব্যবসা বাণিজ্য করো, কিন্তু জলপথে তুমি ব্যবসা বাণিজ্য করতে যে কস্টিং আর তোমার হবে, তাতে তুমি ব্যবসায়ী লাভ তোমার হবে না। 6000 কোটি টাকার ধাক্কা বাৎসরিক বাংলাদেশ সরকার কিন্তু খেলো ভারতের এই পদক্ষেপে। তারপরও বাংলাদেশ থামলো না। বাংলাদেশ চীনকে নিয়ে লালমনিরহাট এয়ারবেস তৈরি করার কথা ভাবলো, যেটি শিলিগুড়ি করিডোরের কাছে, একদম শিলিগুড়ি করিডোরের কাছে হঠাৎ করে মিলিটারি বেস তৈরি করছে বাংলাদেশ। ভারতবর্ষ বুঝতে পারলো এর পিছনে এক গোপন ষড়যন্ত্র লুকিয়ে আছে, যা চীনের সঙ্গে বাংলাদেশ করছে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ করছে। মোহাম্মদ ইউনূস পরিষ্কার বললেন 7 সিস্টার ল্যান্ডলক বাংলাদেশ দ্বারা ঘেরা, এবং বাংলাদেশ নাকি এই জায়গার অভিভাবক। ডক্টর জয়শঙ্কর বললেন বাংলাদেশ ভুলে যাচ্ছেন, আমাদের উপকূলের যে সীমানা তা কিন্তু বাংলাদেশের থেকে বড়, প্রায় 7000 কিলোমিটার। দয়া করে আপনারা ভাববেন না আপনাদের দ্বারা আমরা ঘিরে আছে, আমাদের দেশটা আমাদের ঘেরা আছে, সেটা নয়। লড়াইটা ঠিক সে সময় শুরু হয়েছিল। তবে কিছুদিন আগে ঢাকায় যেরকম ভাবে মন্দির ভাঙার দৃশ্য ভিডিও আমরা দেখলাম, ভারত সরকার স্টেটমেন্ট দিল পাল্টা, তাতে বোঝা যাচ্ছিল ভারতবর্ষ ফের একবার কোনো না কোনো অ্যাকশন নেবে। ওদিকে 7 সিস্টার্সে জাপানের সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, একাধিক হাইওয়ে তৈরি হচ্ছে। বাংলাদেশকে টপকে, চট্টগ্রাম বন্দরকে টপকে মায়ানমারে কালাদান প্রজেক্ট হচ্ছে। জাপান 7 সিস্টার্সে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে। অন্যদিকে ইকোনমিক্যাল সেক্টরে একের পর এক সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ডটা ভেঙে দিচ্ছে ভারতের এই ফরেন ট্রেড ডিপার্টমেন্ট। নিঃসন্দেহে বড় বড় ঝটকা। আপনি মানে গোপন করে চীন এবং পাকিস্তানের সঙ্গে মিটিং করবেন আর ভারত কিছু বলবে না, এতটা দৈন্যদশা ভারতের আসেনি। আপনি দিনের পর দিন মন্দির ভাঙবেন, দিনের পর দিন হিন্দুদের উপর নির্যাতন করবেন, ভারত শুধুমাত্র স্টেটমেন্ট দেবে, এতটাও খারাপ অবস্থা অন্তত বাংলাদেশকে নিয়ে ভারতের বর্তমানে আসেনি। আপনি ব্রিটেনের থেকে ডিফেন্স সিস্টেম আনতে চাইছেন শুধুমাত্র ব্রিটেনের কাছে পাত্তা পাওয়ার জন্য, আর ভারতবর্ষ আপনার বিপক্ষে কোনো পদক্ষেপ নেবে না, তা তো হতে পারে না। আজকের এই ধরনের পদক্ষেপ অন্তত এটা বুঝিয়ে দিল এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই।
টিম টিম করে প্রদীপের আলো জ্বলছিল, সেই আলোটাও নিভিয়ে দিল ভারত সরকার। আপনারা কিভাবে দেখছেন পুরো পদক্ষেপটি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।